মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু, এখনও ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক নিখোঁজ। ২ শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্ত। ২জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তোলা হবে আদালতে, দৃষ্টান্তমূলক বিচারের দাবি বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন, তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। এমন কোন জ্ঞান পাপী যেন বিচারকের আসনে নতুন খায়রুল হক জন্ম না নেয়, সেইটাই প্রত্যাশা। স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনায় পে কমিশন গঠন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব মারা গেছে। বেলা ১টা ৫০ জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালী সহ শরীরের ৮৫% দগ্ধ হয়েছিল, ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে ৪৩ জন, বেশিরভাগই শিশু। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের ৩ ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে ভারতের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আহতদের চিকিৎসার ব্যাপারে জরুরি বৈঠক করেছে, যাতে জুমে যোগ দিয়েছে চীনের বিশেষজ্ঞ দলও। আজ বিকেলে ৫ সদস্যের দলটি ঢাকায় পৌঁছাবে। মনির, আবারও একটি দুঃসংবাদ। আজ তো আরও এক শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেলাম। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে কিনা? আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হয়নি, হয়তো রাতের বেলায় চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হবেন। আর আসলে সত্যি বলতে এখন আজকে একজন মারা গেলেন, ২-১জনকে আমরা দেখেছি যে রিলিজ দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। আর আসলে বাকিদের যে অবস্থা, তাদের অবস্থা মোটামুটি অপরিবর্তিত। সেক্ষেত্রে আসলে নতুন করে চিকিৎসকরা সাংবাদিকদের সামনে বা জাতির সামনে বা যারা আগ্রহী এই খবর নিয়ে আসলে দেশবাসীর সামনে এটা নিয়ে ব্রিফিং করারও তেমন কিছু এই মুহূর্তে হয়তো নেই। অপরিবর্তিত অবস্থা অনেকের অধিকাংশেরই, এই জন্যই হয়তো চিকিৎসকরা আসছেন না। তবে যতদূর জানি আমরা রাতের বেলা চিকিৎসকরা কথা বলবেন। আর বিদেশি একটি চিকিৎসক দল তারা সকালে এসেছিলেন। আমরা শুনছি যে চীনের একটি চিকিৎসক দল তারা সন্ধ্যায় আসার কথা। আর বার্ন ইনস্টিটিউট থেকে বলা হচ্ছে যে এরকম সিঙ্গাপুর বা অন্যান্য যে দেশের চিকিৎসক দল বা যারা অনেক ক্ষেত্রে অনলাইনেও যোগাযোগ করে তাদের বিভিন্ন পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর চিকিৎসকরা সত্যি বলতে তারা সার্বক্ষণিক বা চেষ্টা করে যাচ্ছেন, একেবারে রাত দিন এক করে তারা এখনও পরিশ্রম করে যাচ্ছেন। সেই যে প্রথম দিনে যে একটা অবস্থা ছিল, এখনও পর্যন্ত চিকিৎসকরা এরকম ভাগে ভাগে তারা সেই চেষ্টাটা করছেন, নার্স সহ অন্যান্য যারা আছেন হাসপাতাল সংশ্লিষ্ট যারা। আসলে তার মধ্যেও যেটা ধরনীয় হচ্ছিল যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, কারো অবস্থা আশঙ্কাজনক। তো তার মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, আজকে আপনি বলছিলেন যে মাহতাব নামে একজন শিক্ষার্থী মারা গেলেন। তো এরকম হয়তো আরও আছে যাদের ধারণা করা হচ্ছে যে অনেক চেষ্টা করার পরে হয়তো অলৌকিক ঘটতে পারে যে কেউ যদি বেঁচে যান। তো তারপরেও চিকিৎসকরা দোয়া করতে বলছেন, সারা দেশের মানুষকে দোয়া করতে বলছেন। এখনও পর্যন্ত আমরা যতদূর জানি যে 40 জনেরও বেশি এখনও চিকিৎসাধীন আছেন বার্ন ইনস্টিটিউটে। তো একটা জিনিস ইতিবাচক, সেটা হচ্ছে যে প্রথম দিন যে শতাধিক ভর্তি ছিল, আস্তে আস্তে রিলিজ হতে এখন এরকম 40 থেকে 45 জনের মতো দাঁড়িয়েছে যারা এখনও চিকিৎসাধীন আছেন। 2-1জনকে আমরা জেনেছি যে 2-1জনকে যারা শারীরিক কোনো দগ্ধ তাদের মধ্যে নেই, তাদের এখনও মানসিকভাবে একটু বিকারগ্রস্ত আছেন, মানসিকভাবে একটু সমস্যার মধ্যে আছেন। এই পরিস্থিতির মধ্যে পড়ে তাদের এরকম 2-1জনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বার্ন ইনস্টিটিউটের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে মনির। এখন পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কন্ট্রোল রুমে 3 শিক্ষার্থী এবং 2 জন অভিভাবক নিখোঁজের অভিযোগ এসেছে।
কন্ট্রোল রুম জানায় সিএমএইচে কিছু মরদেহ রয়েছে, কিন্তু ডিএনএ রিপোর্ট ছাড়া শনাক্ত করা যাচ্ছে না। আমাদের এখন পর্যন্ত 3টা বাচ্চা, 2জন গার্ডিয়ান, এই মানুষগুলো আমরা খুব বুঝ দিতে পারছি না। অন্যরা অন্তত হয় অসুস্থ বাচ্চা পেয়েছে, নাহলে বডি পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই পাইনি। দ্যাটস ওয়াই ফরেনসিক টেস্ট আমরা করাচ্ছি। কিছু বডি বিকৃত হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। আমরা সিএমএইচে জানতে চাচ্ছি 6টা বডি এবং খণ্ডিত কিছু অংশ ওখানে আছে, বাট 5 জনের বেশি কেউ এখন পর্যন্ত আমাদের ক্লেম করেনি। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 3 দিন পর ক্যাম্পাসে ফিরলেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তবে আকস্মিক দুর্ঘটনা আর হতাহতের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা। এখনও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থী, অভিভাবকরা। তাদের সাহস যোগাতে স্কুল কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান শিক্ষকরা। পুরো ক্যাম্পাস এখনও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। গণমাধ্যম সহ সর্বসাধারণের প্রবেশ এখনও নিষিদ্ধ। আগামী রোববার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে নেওয়া হবে ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। তবে আজও গেটের বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। তারা বলছেন ঘটনার ভয়াবহতা স্বচক্ষে দেখতে এসেছেন তারা। আমার বাচ্চার মতো বাচ্চা হয় না, আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম। 2 জনের লাশ নাকি পেয়ে গেছে, আর 2টে লাশ। আমারটা আমার বাচ্চা তো আমি চিনি। এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে। ট্যালেন্ট হোক আর যেটাই হোক, এই প্রশিক্ষণ বিমান তো আমার আবাসিক এলাকায় থাকতে পারে না। স্কুলের মধ্যে দিয়ে আমরা বাসায় যাই যে বাচ্চাটা সেফ থাকবে, তাহলে স্কুলেও কি নিরাপদ না? আত্মীয় বাড়িতে যাবো, তো তার জন্য আমি হাউস বিল্ডিং শুনলাম যে হাউস বিল্ডিং থেকে কাছে, তাই হাউস বিল্ডিং নাইমে একটু দেখতে আসলাম যেখানে কি পরিস্থিতিটা। উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11টায় দিয়াবাড়ি তারার টেক মসজিদ এলাকায় যান তিনি। তারপর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পড়েন। এ সময় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। স্বজনহারা পরিবারের পাশে থাকবে বিএনপি, এই আশ্বাসও দেন তিনি। শিগগিরই হতাহতের তালিকা তৈরি করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানানো হয়। এছাড়া যত দ্রুত সম্ভব নিহতদের ডিএনএ টেস্ট করে মরদেহ হস্তান্তরের আহ্বানও জানায় বিএনপি। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। নিহতদের স্মরণে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, এই ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, আগে সন্দেহের অবকাশে 54 ধারায় গ্রেপ্তার করা হতো, কিন্তু এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে, আর যে পুলিশ গ্রেপ্তার করবে তার আইডেন্টিটি থাকতে হবে। গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো অভিযোগে আর কোনো আইনে গ্রেপ্তার করা হচ্ছে, কোন আইনে গ্রেপ্তার করা হচ্ছে সেটিও পুরোপুরি লেখা থাকতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের বিষয়ে তদন্ত করতে 6 সদস্যের কমিশন গঠন হচ্ছে। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিশন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক থাকবে না, এতে যোগ্য প্রার্থীরা মেরিটে আসতে পারবেন। আরও বলেন, এতে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে, মাইলস্টোন স্কুল, তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে। একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের মেরিটের মাধ্যমে জিতে আসতে পারবে। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক।
গ্রেফতার হওয়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আজই তোলা হবে আদালতে। সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে 3টি মামলা রয়েছে। দুর্নীতি এবং রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয় 2024-এর 28 অগস্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এই মামলা করেন। 25 অগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। 13 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেওয়ার ঘটনায় মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। সাবেক বিচারপতিকে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের কারিগর ছিলেন ABM খায়রুল হক। এই অভিযোগ করে জনতার আদালতে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগ, গণতন্ত্রকে হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আর্কিটেক্ট ছিলেন খায়রুল হক। খায়রুল হক যে অন্যায় করেছে, গণতন্ত্র হত্যার মাধ্যমে শত সহস্র মানুষকে কুরবান হতে হয়েছে, এমন কোন জ্ঞান পাপী যেন বিচারকের আসনে নতুন খায়রুল হক জন্ম না নেয়, সেইটাই প্রত্যাশা। গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন। আজকের দিনটা জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। এদিকে অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের তথ্য চেয়ে রাজুক, NBR ও গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দুদক। গঠন করা হয়েছে 7 সদস্যের অনুসন্ধানী দল, যার নেতৃত্ব দেবেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নামে লিজ দলিলে রেজিস্ট্রি করা হয়েছে, যা তিনি 2001 সালে বিচারপতি কোটায় আবেদন সাপেক্ষে পেয়েছিলেন। 2004 সালে ওই প্লটটি তার নামে সাময়িক বরাদ্দের ভিত্তিতে প্রথম কিস্তির টাকা পরিশোধের তাগিদ দিয়ে নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। 2009 সালে তিনি প্লটটি তার নামে স্থায়ী বরাদ্দ চেয়ে পুনরায় আবেদন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সুদবিহীন কেবল প্রথম নামে স্থায়ী বরাদ্দ চেয়ে পুনরায় আবেদন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সুদবিহীন কেবল প্রথম কিস্তির টাকা পরিশোধ এবং বকেয়া টাকা অবসর গ্রহণের পর পরিশোধ করার শর্তে খায়রুল হক প্লটটির স্থায়ী বরাদ্দ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি এবং আইনি কাঠামোর কারণে লবিস্ট দিয়ে বাড়তি শুল্কের সমস্যা সমাধান সম্ভব না মনে করছেন বাণিজ্য উপদেষ্টা। আবারও দেশটিকে সরাসরি বৈঠকের জন্য চিঠি দেওয়া হলেও এখনও আমন্ত্রণ পাওয়া যায়নি। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন। জানান সরাসরি না হলেও শুক্রবার একটি বৈঠক হবে। শুল্ক কমানো নিয়ে দিন-রাত কাজ করছে মন্ত্রণালয়। আরও বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি এবং আইনি কাঠামোর কারণে লবিস্ট নিয়োগ করা হবে না। আলোচনা রয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক কমাতে চীন ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা শর্ত দিয়েছে। এ নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু করছে না সরকার। দেশের স্বার্থ রক্ষার জন্যই সরকার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র তাদের
ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে এবি পার্টি। দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই অভ্যুত্থানে নারীদের অবদানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদ প্রফেসর দিলারা চৌধুরী। আর দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানেই নতুন বাংলাদেশ পেয়েছি। যে কোনো আন্দোলনে নারীদের ত্যাগ ও অংশগ্রহণ অনুপ্রেরণার, আর এই সম্মাননা সেই অবদানের স্বীকৃতি। আমাদের আমরা কি হারিয়েছি এবং সেই হারানোর যে একটা চাপ, সেই হারানোর যে একটা দাবি আমাদের উপর আছে, সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ 2.0 বা 2.0 যেটা আমরা স্বপ্ন দেখছি। নানা নাটকীয়তার পর শেষ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, যেখানে ভার্চুয়ালি যোগ দেয় ভারত ও শ্রীলঙ্কা। ঢাকায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ বাকি সদস্যরা। বেশিরভাগ দেশের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, বাকিরা ব্যস্ততার কারণে না আসতে পারলেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন, যা বেশ ইতিবাচক দিক হিসেবে কাজ করেছে এই সভায়। আশা করি এশিয়া কাপও সফলভাবে আয়োজন করতে পারব। এই বিষয়ে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।